পাহাড়ে বেড়াতে গিয়ে মন ছটপট করে, কখন রোপওয়ে চড়ে পাড়ি দেব শূন্যে। পায়ের নিচে কখনো সবুজ অরণ্য, কখনো বা সরু ফিতের মতো নদী। রোমাঞ্চকর সেই সফরের নেপথ্যের কারিগর কারা? এই যে রোপওয়েতে চড়া এবং রোপওয়ে চেপে পাহাড়ের সৌন্দর্য একেবারে চেটে পুটে উপভোগ করা, এর পিছনে কতটা পরিশ্রম, কতটা ভাবনা আছে আমরা হয়তো অনেকে ভেবেও দেখি না। আজকে সেই দিকটা তুলে ধরব। এই যে রোপওয়ে আমরা চাপি, আনন্দ পাই, কিন্তু এই রোপওয়ে তৈরি কিভাবে হয়, কারা তৈরি করেন, কি ভাবনা রেখে সেই রোপওয়ে সৃষ্টি, এই সার্বিক বিষয় কিন্তু আজকে আমরা জানবো। আর ঠিক তার সাথে জানবো কর্মসংস্থানের দিশাও, কারণ পাওয়ার ইন বেঙ্গলের প্রধান মোটো বাংলায় শিল্পে নবজাগরণ। আজকে আমরা আলাপ করব সেই বিশেষ মানুষটির সাথে, যার 50 বছরের প্রচেষ্টা, যার সৃজনশীলতা, যার কর্মদক্ষতা আজ আমাদের অত্যাধুনিক এই রোপওয়ে উপহার দিয়েছে এবং 50 বছর ধরে তিনি এই সার্ভিস আমাদের প্রোভাইড করে চলেছেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে পরিচয় করে নিই সেই মানুষটির সাথে এবং তার জার্নি আমরা আজকে শুনে নিই। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন মিস্টার শেখর চক্রবর্তী, চেয়ারম্যান অফ কনভেয়ার অ্যান্ড রোপওয়ে সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। নমস্কার স্যার। নমস্কার। পাওয়ার ইন বেঙ্গল এবং ওঙ্কার বাংলায় আপনাকে অনেক স্বাগত জানাই। যে বিষয়ে আসবো, 50 বছর ধরে আপনার সুদক্ষ কর্মক্ষমতা, সৃজনশীল ভাবনা মানুষকে আনন্দ দিয়ে চলেছে। এর পিছনের যে চাবিকাঠি, সে চাবিকাঠি, যে সাফল্যের যে চাবিকাঠি, সে চাবিকাঠির দিশা যদি একটু দেখান। আমার প্রথম রোপওয়েতে যে দরজা দিয়ে আমি ঢুকেছি সেটা হচ্ছে পরিবহন মেটেরিয়ালকে। সেই কোম্পানিটা ইংল্যান্ডে, ওর অন্তত 2000টা রোপওয়ে আছে। সে নিউজিল্যান্ড থেকে আরম্ভ করে তোমার কানাডা বলো, আফ্রিকা বলো, দক্ষিণ আমেরিকা বলো, চারিদিকে একই নম্বর ছিল। তার নাম ছিল ব্রেকো রোপওয়েজ লিমিটেড, ইংল্যান্ড। এখন সেখানে যাওয়ার ফলে আমি ইঞ্জিনিয়ারিং দক্ষতা পেয়েছিলাম পড়াশোনার থ্রু দিয়ে, আর যেসবে কাজ করে, যেসবে ট্রেনিং নিয়ে, যার নাকি কী ইঞ্জিনিয়ারিংয়ে কী লাগে তার দক্ষতা পেয়েছিলাম, আর পড়াশোনাও সেই দক্ষতা পেয়েছিলাম। এবং ওইখানে গিয়ে যে রোপওয়ে কোম্পানিতে আমি জয়েন করলাম ইংল্যান্ডে গিয়ে, সেটা একটা আমার জীবনের একটা স্টেপ ফরওয়ার্ড, খুব দামি স্টেপ ফরওয়ার্ড। কেন সেই রোপওয়ে থেকে, তার আগে আমি যেসব ক্রেনের ওপর কাজ করতাম, আর এইতে গিয়ে দেশে বিদেশে এই রোপওয়ের যে ব্যবহার, সেটা খালি মানুষ চলার জন্য, এই মানুষের জন্যে নয়। আমার যেমনি বলেছিলাম, ব্রেকো রোপওয়েজের সাথে 1961-এ আমি জার্মানি হয়ে তারপর ওখানে গিয়েছিলাম। জার্মানিতে তো কাজ করছিলাম, তখন আর ভালো লাগলো না, ল্যাঙ্গুয়েজটা একটু গণ্ডগোল করছে। তারপরে ব্রেকোতে এসে, সেই ব্রেকো তখন একটা বিরাট বড় কাজ পেয়েছিল অন ইউকে ক্রেডিট। পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু ইউকে। এখানে সেই রোপওয়ে কমপ্লেক্সটা ছিল অ্যাবাউট 100 মাইলস। আমরা ফার্স্ট বিল্ডার অফ প্যাসেঞ্জার রোপওয়ে ইন ইন্ডিয়া, দ্যাট ওয়াজ এ দার্জিলিং রোপওয়ে। বুঝতে পারিনি, সেটা আমরা ইনস্টল করেছিলাম 1998-এ। সুভাষ কিচিং, যোগেশ বর্মন, এরা সব আমার স্টার্ট আপে গিয়েছিল।
দ্যাট ওয়াজ, হ্যাঁ, আজকে এটা দার্জিলিং এর অন্যতম একটা পরিচিতি। সেটা পরিচিতি হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ওরা সেই পরিচিতিটাকে ওরা সেইভাবে নিচ্ছে না। ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখন হয়তো করবে, কেন আমাদের যে এখনকার মুখ্যমন্ত্রী ও ডেফিনেটলি এই ব্যাপারে তোমার অনেক স্টেপ নিচ্ছে, দার্জিলিংটাকেও বিশেষ করে করবে। তাই জন্যে এই রোপওয়েগুলো এখন যে চলছে, এটাকে আমরা প্রথম যখন কি স্টার্ট করেছিলাম এর ক্যাপাসিটি কি ডাবল ছিল, বিশেষ একটা কারণে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্যে যে এটাকে কমানো হয়েছে। স্যার, এটা দার্জিলিং এর থেকে তো আপনারা জার্নিটা স্টার্ট করেছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কোম্পানির যে রোপওয়ে সার্ভিসেস কতগুলি জায়গায় চলছে? অনেকগুলো জায়গায় চলছে। তারপরে দার্জিলিং থেকে ভাইজাগ ইজ অ্যানাদার প্লেস, যেখানে আমরা রোপওয়েটা ছোট, কৈলাসগিরি হিলসে, মানে ইটস ওভারলুকিং দ্য সি। এমনটা যদি হতো কলকাতার আকাশপথে, তবে কেমন হতো? যানজট আর দূষণমুক্ত, সময় আর জ্বালানি বাঁচানোর এক অত্যাধুনিক পরিবহন, সেই স্বপ্ন আজও দেখেন এক 90 পেরোনো মানুষ। ব্যস্ততম জীবনে মানুষের যাতায়াতের ক্ষেত্রে একটু দ্রুততার সাথে যাওয়া, এই যে একটা যানবাহনের অতিরিক্ত প্রবণতার কারণে একটা যানজট, সেইটাই তো আরও 4টে জায়গায়, যে সমস্ত জায়গায় রোপওয়ে ডেফিনেটলি, আমরা যেটা এই আমাদের কার্গো রোপওয়ের কথা বলি, দেখছো না, সেই কার্গো রোপওয়ে ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। যানজট এটার হচ্ছে, এটাকে আমরা বলছি ক্লিন, গ্রিন, টাইম বাউন্ড, কনজেশন অ্যান্ড ফ্যাটালিটি ফ্রি ট্রান্সপোর্ট। তার মানে কতগুলো খারাপ জায়গা থেকে আমরা মুক্তি পাব একেবারে। এবং এক্ষেত্রে এই যে ভাবনাটা আপনার রয়েছে, এই ভাবনাটা থেকে কি আপনি মানে সরকারের কাছে কখনো প্রস্তাবনা রেখেছেন এই বিষয়ে? এইটা হচ্ছে গিয়ে এই যে ভাবনা, এই যে টেকনোলজি, এই রাস্তা দিয়ে এমনি করে যা রোপওয়ে দাস পাওয়া আজ পর্যন্ত অন্যান্য দেশই বলো, হ্যাঁ, রোপওয়ে সবসময় সোজা পথে যায়। বাঁকা পথে যেতে গেলে একটা জায়গায় থেমে যেতে গিয়ে অথবা অন্য এই ধরনের আছে। কিন্তু আমার এটা হচ্ছে কি যে এটা বসলে তোমার ডেস্টিনেশনে পৌঁছবার পথে যে 4-5টা বাঁক থাকে, সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। বুঝতে পারলে তো, তোমাকে নামতে হচ্ছে না, তোমাকে অন্য কোনো হ্যাচার্স নিতে চেঞ্জ করতে হচ্ছে না। সেই জন্যে এটার পেটেন্ট আমি পেয়েছি ফ্রম অল দি কান্ট্রিজ ইন ইউরোপ, 32 কান্ট্রিজ, যেটা ওদের সেন্ট্রাল পেটেন্ট অফিস থেকে আমাকে অ্যাওয়ার্ড করেছে, বুঝলে। এবং চায়নাও দিয়েছে। চায়না ইজ নট কেপেবল অফ ক্যারিং দিস টাইপ অফ ট্রান্সপোর্টেশন। এখানেও করেছিলাম, এখানেও যখন গেলাম একে নিয়ে, এই জিনিসগুলোকে নিয়ে ফিরে থাকি, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আমি যাচ্ছি এই স্টেটে ফার্স্ট এটাকে ইন্ট্রোডিউস করব না অন্য কোনো স্টেটে গিয়ে ফার্স্ট ইন্ট্রোডিউস। উনি আমাকে তখন অর্ডার করলেন, খবরদার আপনি স্টেট থেকে অন্য জায়গায় পা ফেলবেন না। তো সেই করে আমরা তারপরে লাগালাম ILFS-এর নাম শুনেছে ডেফিনেটলি, একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউশন, তারা এতে অংশগ্রহণ করলো। ফিরাদ হাকিম তাদের 80 লাখ টাকা দেবে বলে এই করলো, আসছিল। এরা সব আমরা মিলে সমস্ত করে একটা একটা প্রোগ্রাম করলাম, কী করব আমরা। উনি বললেন আমাকে একটা অ্যালাইনমেন্ট দিন, তো উনি দিলেন যে আমি থেকে শিয়ালদা থেকে ফেয়ারলি ঘাট পর্যন্ত আমরা সেটাকে তৈরি করলাম। তাহলে বাস্তবায়িত হলো না কেন? কোথাও গিয়ে আটকে গেল কেন? সেটা একটা বিরাট কোয়েশ্চেন। সেটা নিয়ে আজও আমি ভীষণ ভুগছি, অনেক টাকা খরচাও করে ফেলেছি। একটা বেঙ্গলি বিজনেসম্যানের এই সমস্ত এই জায়গাটাকে, এই পুরো জিনিসটাকে দাঁড় করানো, এই করানো, দেখানো,
ইন্সপেক্ট করানো, সব কিছু করানো, বেশ কয়েক কোটি টাকা গেছে আমার। তো এইটা করার পর আমি তো বললাম যে ফিরহাদ হাকিমের কাছে গেলাম, বলছি দেখুন এরকম একটা প্রকল্প আমার কাছে আছে, যেটা যদি আপনি কলকাতা শহরে প্রথম করেন, পুরো কলকাতা শহর নগরমালার মতন সেটাকে সেরিয়ে দিতে পারেন, নগরমালার মতন। সেই হলে আপনার সাধারণ রাস্তার ওপরে আপনার এই রোপওয়েগুলো, এই রোপওয়েটা চলবে, কেবিনগুলো চলবে, আপনার বাসের সংখ্যা কমে যাবে। যে বাসের সংখ্যা কমে গেলে মানে যানজট একদম। তারপরে আপনার পলিউশন, এমিশনাল পলিউশন, বোঝো যে আস্তে আস্তে এই এমিশনাল পলিউশনটাকে যদি আমি কন্টেইন করতে পারি, তাহলে তো দ্যাট উইল বি গ্রেট অ্যাডভান্টেজ। অতএব সেই নিয়েই আমি 93 বছর পর্যন্ত বেঁচে আছি, জানো, ওর পেছনে দৌড়ে দৌড়ে সেই আরও 11 বছর আগে থাকতে। এখন আমার একটা কেন ভগবানের কাছে আমি প্রার্থনা করি, আমি তো শেষ পর্যায়ে এটার সক্ষমতা আমি পেয়েছি। এখন আমি শুভেন্দু অধিকারীকে লিখছি একটা চিঠি, এই সমস্ত আগের যে ঘটনাগুলো দিয়ে, তারপর দেখা যাবে যে উনি এটা যদি লাগায় প্রত্যেকটা রাস্তায় নগরমালার মতন, তাহলে সে হাওড়াই বলো, আর এখানে কলকাতাই বলো, বড়বাজারই বলো, আর তোমার এসে বলো, এই রোপওয়ে দিয়ে আকাশপথে সাধারণ লোককে চলাচল করতে দেয়া, এবং তার প্রকল্প সরকার খরচ করে সেটা করুক। এবং সেটা খালি এখানে নয়, এখানে আরম্ভ হলে এটা অন্য অন্য দেশে এটা চোখ খুলে যাবে। একটা রোপওয়ে প্রকল্প, এই যে সার্ভিসটা যদি শুরু হয় বা শুরু করা যায়, সেক্ষেত্রে নগরমালার যে বিষয়টা আপনি বললেন, যে নগরমালার মতো যদি সাজিয়ে তোলা যায়, তাহলে সেক্ষেত্রে তো প্রচুর মানুষের কর্মসংস্থানও হয়। 100 বার এই যে রোপওয়ে যেখান দিয়ে যাবে, হ্যাঁ, তার মধ্যে একটা ধরুন এই প্রত্যেক 20 বলছি, প্রত্যেক 2 কিলোমিটারে আমরা নেব, ওর যা অপারেটার্স ওইখান থেকে না হবে, তারপর ওইখানে যে ফ্যাব্রিকেশন করা, হ্যান করা, ত্যান করা, যেগুলো নাকি সিম্পল, সেইগুলো ওইখানে একটা MSME হোক অথবা SME হোক, হোয়াট এভার ইটস, স্টার্ট আপ অনেকগুলো তার চালু হয়ে যেতে পারে। স্যার, যেহেতু এই ব্যবসায় রিস্ক ফ্যাক্টরটা রয়েছে, কারণ বড় বড় নদীর ওপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে, চা বাগিচার কথা যদি বলা হয় সেটা, এবং যথেষ্ট উচ্চতা রেখে সেই জায়গাটা থেকে যাচ্ছে, তো কোথাও গিয়ে একটা রিস্ক ফ্যাক্টর তো কাজ করে। এই বিষয়টা কি করে সামাল দেন? অভিজ্ঞতা, রেকর্ড, কটা লোক মরছে আর কত ডিস্টেন্স কাভার করছে রোপওয়েতে, সেই জিনিসটা আমি ট্রাইং টু জেনারেট দ্যাট ওয়ান। এই পিপলদের এই জিনিসটা নিয়ে, সাধারণ মানুষের এই জিনিসটা নিয়ে ওরা কেন ভাববে। আজকে এই রোপওয়েতে গাড়ির থেকে 200 ভাগ গাড়িতে গেলে একটা গন্ডগোল হতে পারে, ভালো ড্রাইভার আছে কি না, এই আছে কি না, সে ড্রাইভারের তো ব্যাপার এখানে নেই, যেখানে একটা হিউম্যান এলিমেন্ট এতে মিশ্রিত নেই। এটা হচ্ছে অল অটোমেটিক, তুমি একটা বাটন টিপলে ইট স্টার্টস গোয়িং। তার মধ্যে তোমার যদি সেই যান্ত্রিক ডিসিপ্লিন যদি না থাকে, যারা নাকি ওটা চালাচ্ছে, তখন হতে পারে একটা কিছু ফেলিওর হতে পারে। এখন আমরা আস্তে আস্তে এইগুলোকে ফেলিওর যাতে না হয়, কিছু না হয়, আমরা কী করছি, প্রত্যেকটা টাওয়ারেই আমরা CCTV লাগাচ্ছি, যাতে নাকি রোপটা ঠিক মতন জায়গায় আছে কিনা। আরো বেশি আপগ্রেড করছে, আপডেট মানে আসল কথাটা হচ্ছে পসিবিলিটিটাকে জিরোতে নিয়ে আসা। স্যার, আরেকটি বিষয়ে আসবো, যে যদিও এজ জাস্ট আ নাম্বার, কিন্তু তারপরেও এই 93 ইয়ার্সে এসেও এত বড় একটা ব্যবসা এবং এত বড় একটা অফিস যেখানে আপনি রয়েছেন, সে শুধুমাত্র এই অফিস তো নয়, আনুষঙ্গিক বিশাল সাম্রাজ্য বলা যেতে পারে, এই যে সামাল দিচ্ছেন,
কিভাবে পারেন? এই ইন্সপিরেশনটা কোথা থেকে পাওয়া যায়? ফ্যাক্টরি আছে, ভাষা এই জায়গাটা এইটাও চালাচ্ছি। তো এটা একটা নেশা বলো, আর এটাই চালাচ্ছে আমাকে তো আমার ভেতরে, আমার জীবনযাত্রার ভেতরে একটা শৃঙ্খল জিনিস এনে দিচ্ছে। আমি যে সময় ওঠার দরকার সে সময় উঠি, যা পড়ার দরকার সেটা পড়ি। তবে এখন ওই ঘুম টুম এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটুখানি অসুবিধা, কিন্তু আমি বলবো যে এটাই আমাকে এক্সাইট করে রাখছে। পরের প্রজন্মকে উজ্জীবিত করেছেন শেখর চক্রবর্তী। সুযোগ্য কন্যা রচনা হাল ধরেছেন ব্যবসার। কর্মসংস্থানের দিশা দেখালেন তিনি। তো চলুন সেই মানুষটির সাথে আলাপ করে নিই, যার হাত ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে কনভেয়ার অ্যান্ড রোপওয়ে সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডিরেক্টর, এই কোম্পানির ডিরেক্টর, এবং যিনি অত্যন্ত সুদক্ষ হাতে পরিচালনা করছেন কোম্পানি, রচনা মুখার্জি। আমরা আলাপ করে নিই। নমস্কার ম্যাম। নমস্কার। আর প্রথমেই যে প্রশ্নে চলে আসব, এত বড় ব্যবসা, দেশে বিদেশে ক্লায়েন্ট, কমিউনিকেশনের জন্য একটা সুদক্ষ টিম তো প্রয়োজনই হয়। সেক্ষেত্রে কমিউনিকেট কিভাবে করেন? অবশ্যই কমিউনিকেশন কিন্তু কি, আমাদের এখন বিভিন্ন দেশে, বিভিন্ন স্টেটে, আমাদেরই কলকাতা শহরে অনেকগুলো অফিস, সব কিছু কোঅর্ডিনেট করতে গেলে কমিউনিকেশন ইজ দ্য কি। ওর সাথে রিলেশনশিপস। তো আমাদের যেখানে যেখানে ক্লায়েন্টস আছে, আমাদের কনসালটেন্টস আছে, আমাদের প্রজেক্ট টিম আছে, ওদের সাথে একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন, টিম বিল্ডিং ইজ ভেরি এসেনশিয়াল। যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ, এমপ্লয়মেন্ট। বাংলায় এমপ্লয়মেন্টের বা যদি আমরা কর্মসংস্থানের কথা বলি, তাহলে অনেকটাই অভাব অভিযোগ উঠে আসে মানুষের কাছ থেকে। সেক্ষেত্রে আপনাদের কোম্পানিতে এমপ্লয়মেন্টের ক্ষেত্র কতটা? আমাদের কোম্পানি একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, তো ওখানে আমরা টার্নকি প্রজেক্টস করি। একটা জিনিস খুব যেখানে আমাদের লাগে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের লোক। আমাদের যখন প্রজেক্ট আরম্ভ হয়, ফ্রম ডিজাইনার্স টু আর্কিটেক্টস টু কনসালটেন্টস টু সিভিল ইঞ্জিনিয়ার্স, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সবের আমাদের রিকোয়ারমেন্ট। তারপরে আমাদের প্রজেক্টসগুলো আমাদের অলসো ইনটু অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স আছে। ওখানে আমাদের স্টাফিং লাগে, স্কিল্ড অপারেটার্স লাগে, মেনটেন্যান্স লাগে, ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভস লাগে। তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফারেন্ট, নট রিয়েলি ইঞ্জিনিয়ারিং বাট আ লট অফ আদার requirements from commercial to HR to administration. তো এটার জন্যে আমাদের সবসময় দরকার ভালো ম্যান পাওয়ার, যারা আমাদের সাথে কোম্পানিটাকে এগিয়ে নিতে পারে। আমি নিজেই ভাবছি আমরা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সাথে টাই আপ করব, একটা ফিল্ড নেব যেখানে রোপওয়ে অপারেশন ক্যান বি আ স্পেশালাইজেশন। আর আমরা অফার করছি কি আমরা অন জব ট্রেনিং দেব। একদম, এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এবং সেক্ষেত্রে এমপ্লয়মেন্টের জায়গা নিয়ে আমরা যদি কথা বলতে চাই, তাহলে আপনারা দর্শকরা শুনলেন যে ম্যান পাওয়ার কতটা প্রয়োজন এবং এমপ্লয়মেন্টের জায়গা কতটা তৈরি রয়েছে, কিন্তু সুযোগটা তারা দিতে পারছেন না, কারণ সুযোগটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি বা স্কিল্ড সেই জায়গাটা থেকে কিন্তু কোথাও গিয়ে বাংলায় অভাব থাকছে। এবং এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যারা একাডেমিক্সের দিকে দেখেন তাদের অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। ম্যাম, এই ক্ষেত্রে প্রশ্ন রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আপনাদের এখানে কত মানুষ যুক্ত রয়েছে আপনাদের বিভিন্ন জায়গা, যদি কারখানা ধরি, অফিস ধরি, বা আপনাদের যে জায়গাগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেই সমস্ত জায়গা মিলিয়ে? এখন 300 থেকে 400 লোক আমাদের ডাইরেক্ট এমপ্লয়মেন্টে আছে, কিন্তু দিস ইজ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট। কিন্তু আমাদের যুক্ত অনেক কনসালটেন্টস আছে, আমাদের সাব ভেন্ডার্স আছে, যারা আমাদের কনস্ট্যান্টলি আমাদের স্পেয়ার্স বলুন, ইকুইপমেন্টস বলুন দেয়, ওদের সাথে আমাদের টাই আপ আছে ব্যাকওয়ার্ডস। অ্যান্ড অন ফ্রন্ট আই উড সে উই আর ইনটু হসপিটালিটি, উই আর ইনটু ট্যুরিজম। তাই আমাদের যত যেখানে রোপওয়ে আছে লিঙ্কড এমপ্লয়মেন্ট আছে।
সেই সব মেয়েদের জন্য কি বলবেন যারা ব্যবসায় আসতে চায় বা ব্যবসায়িক প্রতিষ্ঠিত হতে চায় আর কি, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য কি বলবেন? আমি ডেফিনেটলি সব মহিলাদের বলবো, মেয়েদের, যখন ওরা একটা ইন্ডিপেন্ডেন্স চাইছে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ প্রাইমারি অ্যান্ড স্যাটিসফ্যাকশন ইন হোয়াট ইউ ডু। আমি বলছি না তোমরা ব্যবসায় আসো কি চাকরি করো, দুটোই ঠিক আছে। ওয়ে ইউ গেট স্যাটিসফ্যাকশন, যেখানে তুমি ব্যালেন্স করে কাজ করতে পারছো, দিস ইজ ওয়ে ইউ হ্যাভ টু বি আ উমেন হু রেকগনাইজেস ওয়ান্স পোটেনশিয়াল। আজকে যেখানে তুমি আয় করে নিয়ে আসতে পারছো, ওখানেই তোমার ভয়েসটা থাকবে। কাজ এবং ফ্যামিলির বাইরে গিয়ে নিজের জন্য অবসর সময় পেলে কি করতে ভালোবাসেন? আমার সময় খুব কম হয় ইউজুয়ালি, বাট যদি জিজ্ঞেস করো, আমার আঁকতে ভালো লাগে, আমি একটু গল্পও খেলি মাঝে মাঝে, তারপর আমার গান শুনতেও ভালো লাগে, অ্যান্ড বেড়াতে, সবচেয়ে যদি বলো, আমার বেড়াতে ভালো লাগে, যেটা এখন কাজের মধ্যে সম্মিলিতভাবে হয়ে গেছে, হয়ে যাচ্ছে। আদার দেন দ্যাট অলসো আমি চেষ্টা করি বছরে 2 বার বাইরেতে চলে যাবে। সেক্ষেত্রে কি পাহাড়ি পছন্দ? নট রিয়েলি, পাহাড় এত ঘুরি কাজের ক্ষেত্রে, কেন আমাদের কাজ সব পাহাড়ে, তখন আমি খুব হিস্টোরিক্যাল জায়গাগুলো পছন্দ করি। আমরা আশা রাখি যে একটা নতুন বাংলা আমরা দেখতে পাবো, এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে রোপওয়ে সিস্টেম যদি চালু হয়ে যায়, তাহলে হয়তো ভারতবর্ষ, বলা যেতে পারে বাংলা একটা নতুন দিশা দেখাবে ভারতবর্ষকে, এবং ভারতবর্ষ কিন্তু একটা নতুন দিশা দেখাতে পারে সমগ্র বিশ্বকে। এই আশা আমরাও রাখবো। এবং আজকের পাওয়ার ইন বেঙ্গলে কর্মসংস্থানের, যেমনটা আমরা বলে থাকি, পাওয়ার ইন বেঙ্গল বাংলায় শিল্পের নবজাগরণ। তো বাংলায় শিল্পের নবজাগরণ কিন্তু হচ্ছে, এবং এমপ্লয়মেন্টের প্রচুর ক্ষেত্র তৈরি হচ্ছে। সুযোগ নিয়ে নিতে হবে, সেই মতো নিজেদের সিদ্ধান্ত, একাডেমিক কেরিয়ারটাকে সেই মতো তৈরি করে নিতে হবে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন পাওয়ার ইন বেঙ্গল, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার ম্যাম, অনেক ধন্যবাদ।